প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে ইসির দায় নেই বললেন সিইসি। ভোটে অনিয়ম রোধে কঠোর নির্দেশ। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ কাল, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, 418 প্লাটুন বিজিবি মোতায়েন। এবং বড় মৌসুমে 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান সংগ্রহ করবে সরকার, জানালেন খাদ্যমন্ত্রী। 31 আগস্ট পর্যন্ত চলবে কার্যক্রম। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। পরিবেশ উন্নয়ন, চতুর্থ শিল্প বিপ্লব, জলবায়ুর পরিবর্তন ও তার বিরূপ প্রভাব মোকাবেলায় উপযোগী অবকাঠামো নির্মাণে এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তা অর্জনে প্রকৌশলীদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 76তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন সরকার প্রধান। 2041 সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের উন্নত, সমৃদ্ধ, স্মার্ট, সোনার বাংলাদেশ গড়ে তুলতে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইইবির 76তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেয়া সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার ঢাকায় এসেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। জানা গেছে, সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকা সফর করবেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা। IOM মহাপরিচালক অ্যামি পোপকে দিয়ে শুরু হচ্ছে এই সফর। এবার উপজেলা নির্বাচনের খবর। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, মন্ত্রী এমপির স্বজনদের অংশগ্রহণের কারণে কমিশন বেকায়দায় নেই। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। জানান, প্রথম দফায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। কেউ প্রভাবিত করার চেষ্টা করলে মেনে নেওয়া হবে না। এই চিমিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের অংশগ্রহণের কারণে কমিশন বেকায়দায় নেই। কেউ ভোট প্রভাবিত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমে যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকবো। আমাদের একটা কেন্দ্র আছে মনিটর করার, এবং আমরা এখান থেকেও কেন্দ্রীয়ভাবে মনিটর করব। আশা করি প্রভাব বিস্তারের বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়াবে না। সিইসি জানান, শাসন ব্যবস্থা চালু রাখতে গেলে নির্বাচন চালাতে হবে। কে কোন দল থেকে দাঁড়ালেও সেটি ইসির বিষয় না। নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। কোনো একটা দেশের যে শাসন ব্যবস্থাকে চালু রাখতে হলে সেটা কারো পছন্দ হোক বা না হোক, এবং স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। নির্বাচনকে সুষ্ঠু করতে প্রার্থী সমর্থক সহ সবাইকে সহনশীল আচরণ করার আহ্বান জানান সিইসি। সকলের সহযোগিতা প্রয়োজন। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, যারা প্রার্থী এবং প্রার্থীদের যারা কর্মী, তারা যদি
আইনশৃঙ্খলা তারা যদি নিয়ম কানুন প্রতিপালন করেন তাহলে নির্বাচনটা খুবই সহজ হবে। ভোট কেন্দ্রে যাতে কোনো অনিয়ম না হয় সেই বার্তা আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। এইচ এম মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে 418 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, 6 থেকে 10 মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। প্রয়োজনে আরও কয়েক প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। এদিকে একই উদ্দেশ্যে সারা দেশে মোতায়েন করা হয়েছে 1,59,874 জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এদিকে ভোট উপলক্ষে বুধবার 140টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এবার মোট 4 ধাপের এই নির্বাচনের পরবর্তীতে 3 ধাপের ভোট 23, 29 মে ও 5 জুন অনুষ্ঠিত হবে। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। চলতি মৌসুমে 32 টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ করবে সরকার। চাষিরা যেন হয়রানির শিকার না হয় সেই জন্য ধান চাল কিনতে 7,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রী জানান, 5 লাখ টন ধান সংগ্রহ করবে সরকার। এছাড়া 45 টাকা দরে 11 লাখ টন সেদ্ধ চাল এবং 44 টাকা দরে কেনা হবে 1 লাখ টন আতপ চাল। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য ধানের আর্দ্রতা পরিমাপে ময়েশ্চার মিটার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। ঝড় বৃষ্টিতে বড় ধানের ক্ষতি হয়নি উল্লেখ করে তিনি আরও জানান, এরই মধ্যে হাওড়ে 98 থেকে 99 ভাগ ধান উঠে গেছে, আর 10 থেকে 12 দিনের মধ্যে সারা দেশে ধান উঠে যাবে বলে আশাবাদী খাদ্যমন্ত্রী। হয়রানি না করে এবং এই জন্য ডিসি সাহেবদেরকেও নজর রাখতে বলেছি, আমাদের কর্মকর্তাদেরকেও নজর রাখতে বলেছি, প্লাস আমরা স্পেশাল মনিটরিং করব। বাংলাদেশের পর্যটন খাতে ব্রিটিশ সরকার বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। সচিবালয়ের নিজ দপ্তরে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যানি মেরি ট্র্যাভেলেনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, বাংলাদেশের পর্যটন খাতে ব্রিটিশরা বিনিয়োগের কথা বলছেন। এভিয়েশন খাতে কিভাবে বিনিয়োগ করবে তা নিয়ে আলোচনা হয়েছে। তবে এই মুহূর্তে প্রধানত কথা হয়েছে বাংলাদেশের সিকিউরিটিদের প্রশিক্ষণের বিষয়ে। বিমান ক্রয়ের ক্ষেত্রে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এয়ারবাস বলতে কেবল ফ্রান্সই না, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স এই 3 দেশ মিলে আগ্রহ দেখাচ্ছে। প্রায় 500-র মধ্যে ড্রিম লাইনার চলে, সুতরাং এটা সার্বিক সকলের সঙ্গে আলোচনা করে তারপরে আমরা চিন্তা করব কি করা হয়। একটা প্লেন এইভাবে হঠাৎ করে একজন বা দুজনের কথার উপর ভিত্তি করে আমরা ফাইনাল নিতে পারি না। তবে আমরা এই ব্যাপারে কনসিয়াস, আমরা এই ব্যাপারে জানার চেষ্টা করছি। বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় 3টি অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে রুমা উপজেলার দুর্গম দার্জিলিং পাড়া থেকে লাশটি উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলার দার্জিলিং পাড়ায় যৌথ বাহিনীর সাথে KNF সন্ত্রাসীদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির এক পর্যায়ে যৌথ বাহিনীর গুলিতে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। সময় ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে নিহত KNF সদস্যের পরিচয় শনাক্ত করা যায়নি। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ CIP বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সৈনিক লীগের প্রতিটি নেতাকর্মীকে আরও উদ্যমী হতে হবে এবং সবাইকে দল ও দেশের কল্যাণে কাজ করতে হবে। রাজধানীর কয়েকটি থানায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। রাজধানীর রামপুরা, বাড্ডা, তেজগাঁও শিল্পাঞ্চল থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির ঘোষণা উপলক্ষে এই আয়োজন। রামপুরা থানায় ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ সাইফুল ইসলামকে আহ্বায়ক করে 37 সদস্যের কমিটি ঘোষণা করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ CIP। জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তার নামে সংগঠন, মাননীয় প্রধানমন্ত্রীর অন্তরের সংগঠন,
বঙ্গবন্ধু সৈনিক লীগ। আমরা কিন্তু সংগঠনে যায় কোনো দুর্নীতি, চাঁদাবাজি এবং নিশাখোর তাদেরকে ভালো করার জন্য এই সংগঠন, আর এলাকার গরিব মানুষের সহযোগিতার জন্য সংগঠন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, জামাত শিবিরের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে, এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে যেভাবে এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু সৈনিক লীগ এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগ করছি এবং করব, যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধু সৈনিক লীগকে শক্তিশালী করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। পরে বাড্ডা থানায় মাসুদ রানাকে আহ্বায়ক করে খিলকেত থানায় ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদকে ও তেজগাঁ শিল্পাঞ্চলে শামসুর রহমান স্বপনকে সভাপতি করে কমিটি দেওয়া হয়। আমাদের ধর্ম হইব মানুষের সেবা, যে যেই ধর্মের হোক তাকে শ্রদ্ধা করব, মানুষকে সেবা করব। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কোনো ধর্ম নিয়ে কথা বলতে না করছেন। আমরা চাই আমাদের আগামী দিনগুলোতে জাতির পিতার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তুমি তার টঙ্গিপাড়া জন্ম দিয়েছিলে, সেই জন্য আমরা পেয়েছি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার AK মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী পশ্চিমাঞ্চলের মানুষের জন্য নতুন চমক নিয়ে আসছে বাংলাদেশের আধুনিক রিয়েল এস্টেট ব্যবসার আইকনিক ব্র্যান্ড রূপায়ণ সিটি। মোহাম্মদপুরের 160 ফিট সড়ক সংলগ্ন রূপায়ণ সিটির নিজস্ব তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ও বিশ্বমানের শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স। রোববার সন্ধ্যায় রাজধানী গুলশানের এক অভিজাত লাউঞ্জে এই সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং অপর পক্ষে ইমরান হোসেন ও ইজাবিল হোসেন ইমন চুক্তিতে সই করেন। বিস্তারিত বাতেন বিপ্লবের রিপোর্ট। জন্মলগ্ন থেকেই দেশের মানুষের জীবনধারার মান উন্নয়নের সংকল্পে আধুনিক উদ্ভাবনী চিন্তাধারাকে লালন করে এগিয়ে চলছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। অনন্য সেই চিন্তার ধারাবাহিকতায় রাজধানীর পশ্চিমাঞ্চলের নাগরিকদের কেনাকাটার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দিতে মোহাম্মদপুরের 160 ফিট সড়কের পাশে রূপায়ণ সিটি নির্মাণ করতে যাচ্ছে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স। রোববার রাজধানীর গুলশানের এক অভিজাত লাউঞ্জে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং অপরপক্ষে ইমরান হোসেন ও ইজাবিল হোসেন ইমন চুক্তিতে স্বাক্ষর করেন। রূপায়ণ সিটির এই কালজয়ী উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে নিজেদের ধন্য মনে করছেন ভূমি মালিকরা। মালিকদের প্রতিনিধি ইমরান হোসেন জানান, নিরাপদ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের খোঁজে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মপরিসরে চোখ বুলিয়েছেন তিনি। সবশেষ রূপায়ণ সিটি উত্তরার নান্দনিক পরিবেশ তার স্বপ্নের সাথে মিলে গেছে। আমার সাথে মোটামুটি বাংলাদেশের যে রেপুটেড যে কোম্পানিগুলো আছে তাদের সাথে আমার যে প্লেসটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তাদের সাথে। যখন আমি কথা বললাম, কিন্তু আসলে যখন আমি রূপায়ণ সিটির অর্গানাইজেশনের সাথে কথা বললাম এবং ওনাদের বিভিন্ন প্রজেক্ট, বিশেষ করে উত্তরাতে যে প্রজেক্টটা আছে ওইখানে যাওয়ার পরে, তাদের ওইটা দেখার পরে আমার ভিতর থেকে একটা আসলে অনুভূতি জেগেছে। এ সময় রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সিটি দেশের সর্বাধুনিক শপিং মল ম্যাক্সাস দ্য মল অব বাংলাদেশ নির্মাণ কাজ শুরু করেছে রূপায়ণ সিটি উত্তরাতে। তারই ধারাবাহিকতায় আরও একটি অসাধারণ শপিং মল ও কমার্শিয়াল কমপ্লেক্স নিয়ে দেশের আবাসন খাতকে এগিয়ে নিয়ে যেতে চায় রূপায়ণ সিটি। ঢাকা সিটির পশ্চিমে আপনি মোহাম্মদপুর, শ্যামলী, লালমাটিয়া একটা বিশাল জনগোষ্ঠীর বসবাস, কিন্তু আমরা দেখলাম ওখানে প্রপার কোনো শপিং মল কিংবা কমার্শিয়াল কমপ্লেক্স ওখানে গড়ে ওঠেনি, যেখানে এত বড় জনগোষ্ঠী, ইভেন কি আপনার কেরানীগঞ্জের অনেক লোকজন এখান থেকে মুভমেন্ট করে, তাদের প্রপার শপিং কিংবা এন্টারটেনমেন্ট নেসেসিটির অ্যাকচুয়ালি ফুলফিল করার মতো কোনো ধরনের স্থাপনা ওখানে কেউ করে ওঠে নাই।
তো ওই রেসপন্সিবিলিটির দিক থেকে চিন্তা করেই একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছি, যেটা মাল্টি স্টোরিড শপিং মল কাম কমার্শিয়াল কমপ্লেক্স, খুব আইকনিক একটা প্রজেক্ট আমরা ওখানে তৈরি করতে যাচ্ছি। এইটা আমাদের রূপায়ণ সিটির নেক্সট স্টেপ হতে যাচ্ছে। দেশের অর্থনৈতিক ও নাগরিক জীবনযাত্রার উন্নয়নে আরও নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে চলার জন্য রূপায়ণ সিটি সর্বদা দায়িত্বশীল এবং অঙ্গীকারাবদ্ধ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ণ সিটির ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির বিষয়ে রাজি হয়েছে উপত্যকাটির শাসক গোষ্ঠী হামাস। এরপর হামাস নেতা খলিল আল-হায়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। মূলত কাতার ও মিশর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে, তবে এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়নি ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যে প্রস্তাব সম্মতি দিয়েছে তাতে ইসরায়েলের দাবিগুলো পূরণ হয়নি। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার রাফায় অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন নেতানিয়াহু। সংবাদের এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। অবশেষে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি হওয়াতে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। আজ সকাল ৬টার সময় হালদা নদীর রাউজান অংশের মহিষকরম চৈল্লাখালী এলাকায় মা মাছ ডিম ছাড়ে বলে জানিয়েছেন হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, স্বল্প পরিসরে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। জেলেরা 11টি নৌকার মাধ্যমে ডিম সংগ্রহ করেছে। প্রতিটি নৌকায় গড়ে 2 থেকে 2.5 বালতি করে ডিম সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। এবার বাণিজ্য সংবাদ। নগদ ইসলামীকে লেনদেন করে পবিত্র মক্কা মদিনা সফরে যাচ্ছেন নারায়ণগঞ্জের কাঠ মিস্ত্রি মোহাম্মদ মুন্না। রমজান মাসে ব্যাংক থেকে নগদ ইসলামিক ওয়ালেটে অ্যাড মানি করে এই উপহার জিতেছেন তিনি। সম্প্রতি তার নিজের বাড়ির সামনে মুন্নার হাতে এই উপহারের কাগজপত্র তুলে দেন ইসলামী ব্যক্তিত্ব মোহাম্মদ বদরুজ্জামান। যাত্রা শুরুর পর থেকেই নগদ ইসলামিক নানা রকম আকর্ষণীয় ক্যাম্পেইন এনেছে ইসলাম প্রিয় মানুষের জন্য। তারই ধারাবাহিকতায় এবার পবিত্র রমজান মাসে মক্কা মদিনা সফরের এই ক্যাম্পেইন আনা হয়। এর আগে 2023 সালে নগদ তার সকল ডিস্ট্রিবিউটরদের জন্য প্রথম মক্কা মদিনা সফরের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে ইসির দায় নেই বললেন সিইসি। ভোটে অনিয়ম রোধে কঠোর নির্দেশ। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ কাল, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, 418 প্লাটুন বিজিবি মোতায়েন। এবং বড় মৌসুমে 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান সংগ্রহ করবে সরকার, জানালেন খাদ্যমন্ত্রী। 31 আগস্ট পর্যন্ত চলবে কার্যক্রম। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।